বিয়ের জন্য মানুষ যখন মেয়ে দেখতে আসে তখন সাধারণত মেয়েটাই বেশি নার্ভাস থাকে, কিন্তু আমার ক্ষেত্রে বিষয়টা ছিল ঠিক উল্টো। আমি ঈশিতা। সেদিন আয়নার সামনে দাঁড়িয়ে নিজের চুলটা ঠিক করতে করতে শুধু একটা কথাই ভাবছিলাম, এই মানুষগুলো কি আমাকে মানুষ হিসাবে দেখতে আসছে, নাকি শুধু একজন ভবিষ্যৎ গৃহবধূ। মা বারবার বলছিলেন, একটু লিপস্টিকটা দে না মা, মুখটা ফ্যাকাসে লাগছে। আমি হেসে বললাম, যদি লিপস্টিক দেখেই পছন্দ করে তাহলে সে মানুষটা আমার জন্য না। মা মুখ বাঁকিয়ে চলে গেলেন, তবে আমি জানতাম উনি ভেতরে ভেতরে আমার কথার সঙ্গে একমত। পাত্রের নাম রায়হান, একটি সফটওয়্যার কোম্পানিতে চাকরি করে। পরিবার শিক্ষিত, ভদ্র, আর্থিক অবস্থাও ভালো। সবচেয়ে বড় কথা, তারা নাকি কোনো রকম যৌতুক চায় না। এত সব ভালো ভালো কথা শুনে আমারও আপত্তি ছিল না। বিকেল 5টার একটু পরেই ওরা এলো। রায়হানের বাবা মা, ছোট বোন আর সে নিজে। প্রথম দেখাতেই ছেলেটিকে শান্ত স্বভাবের মনে হলো, অহংকারের কোনো ছাপ নেই। চা নাস্তার পর আন্টি আমার দিকে তাকিয়ে বললেন, মা, তুমি চাকরি ছাড়তে চাইবে? আমি একটু অবাক হলাম। সরাসরি এই প্রশ্ন? আমি মৃদু হেসে বললাম, কেন ছাড়বো? উনি শান্ত গলায় বললেন, না, মানে আমাদের সংসারে টাকার অভাব নেই। মেয়েরা বাইরে কষ্ট করুক, এটা আমার ভালো লাগে না। আমি উত্তর দিলাম, আমি টাকার জন্য চাকরি করি না আন্টি, নিজের ভালো লাগার জন্য করি। উনি হাসলেন, ভালো, কিন্তু সেই হাসিটা কেন যেন আমার কাছে কৃত্রিম লাগলো। এরপর রায়হানের বাবা বললেন, ছেলে মেয়ে একটু আলাদা কথা বলুক। আমরা ছাদে গেলাম। কিছুক্ষণ দুজনেই চুপ। তারপর রায়হান বলল, আপনি খুব স্পষ্ট কথা বলেন। আমি হেসে বললাম, সবাই এটা পছন্দ করে না, আমি করি। তারপর কিছুক্ষণ গল্প হলো, ভ্রমণ, বই, সিনেমা, কাজ। ছেলেটাকে সত্যিই ভালো লাগছিল। ঠিক তখনই ওর ছোট বোন দৌড়ে ছাদে উঠে এলো, ভাইয়া, মা ডাকছে। তারপর আমার দিকে তাকিয়ে বলল, ভাবি, আপনি তো অফিস করেন, বিয়ের পর আর করতে হবে না। আমি অবাক হয়ে বললাম, কেন? সে হেসে উত্তর দিল, আমাদের বাড়িতে বউরা চাকরি করে না। আমি রায়হানের দিকে তাকালাম। সে শুধু হেসে বলল, পরে কথা বলবো। আমার বুকের ভেতর কেমন একটা খচখচ শুরু হলো। ড্রয়িং রুমে ফিরে সবাই খুব আনন্দের সঙ্গে কথা বলছিল। হঠাৎ রায়হানের মা বললেন, আমরা যদি আজকেই আংটি পরিয়ে দিই, তোমাদের কোনো আপত্তি আছে? বাবা আমার দিকে তাকালেন। আমি ধীরে বললাম, আমার একটু সময় দরকার। ঘরের পরিবেশ মুহূর্তেই বদলে গেল। আন্টির মুখের হাসি মিলিয়ে গেল। সময় কেন? আমি শান্ত গলায় বললাম, বিয়ে একটা জীবনের সিদ্ধান্ত, একদিনে নেওয়া যায় না। উনি কিছু বললেন না, কিন্তু আমি বুঝলাম যে এখানেই গল্প শেষ নয়। ওরা সেদিন চলে যাওয়ার পর বাড়িতে এক অদ্ভুত নীরবতা নেমে এলো। মা প্রথমে কিছু বললেন না। রাতের খাবার শেষ করে আমার ঘরে এসে বিছানায় বসে শুধু জিজ্ঞেস করলেন, তোর কি ছেলেটাকে পছন্দ হয়নি? আমি কিছুক্ষণ চুপ করে রইলাম। ছেলেটা খারাপ না মা, কিন্তু একটা কথা আমার মাথা থেকে নামছে না। কোন কথা? ওদের ছোট মেয়েটা যেটা বলল, বিয়ের পর চাকরি করা যাবে না। মা দীর্ঘশ্বাস ফেললেন, হয়তো ছোট মেয়ে না বুঝেই বলেছে। আমি মাথা নাড়লাম, হতে পারে, কিন্তু রায়হান তো প্রতিবাদ করলো না, শুধু বলল, পরে কথা বলবো। 2 দিন পরে রায়হানের ফোন এলো, একটু দেখা করা যাবে? আমি রাজি হলাম। শহরের একটি নিরিবিলি ক্যাফেতে দেখা হলো। রায়হান আগের মতোই ভদ্র। কফি আসার পর সে বলল, আপনি সেদিন অস্বস্তিতে পড়েছিলেন, তাই না? আমি সরাসরি বললাম, হ্যাঁ। একটা প্রশ্নের উত্তর চাই, বলুন। বিয়ের পরে আমি চাকরি করতে পারবো? সে কয়েক সেকেন্ড চুপ করে রইল। তারপর বলল, আসলে মা চান না। আমার বুকের ভেতরটা কেমন যেন ফাঁকা হয়ে গেল। আর তুমি?
সে নিচের দিকে তাকিয়ে বলল, আমি চাই তুমি যা ভালোবাসো তাই করো। আমি একটু হেসে বললাম, তাহলে সমস্যা কোথায়? সে ধীরে ধীরে উত্তর দিল, আমি মাকে কষ্ট দিতে পারি না। এরপর সে আরো কিছু কথা বলল। রায়হানের বিশ্বাস, মায়ের সিদ্ধান্তের বিরুদ্ধে যাওয়া মানেই অকৃতজ্ঞ হওয়া। আমি চুপচাপ শুনছিলাম। মানুষ হিসাবে ছেলেটা খারাপ নয়, বরং খুব ভালো। কিন্তু একটা জায়গায় সে নিজের মতামত হারিয়ে ফেলেছে। আমি বললাম, তুমি কি নিজের সিদ্ধান্ত নিজে নিতে পারো? সে হেসে বলল, সব সিদ্ধান্ত না। আমাদের ভবিষ্যৎ সন্তান কোন স্কুলে পড়বে সেটা কে ঠিক করবে? মা হয়তো পরামর্শ দেবেন। আমরা কোথায় ঘুরতে যাব, মা যদি রাজি হন। আমি আর কিছু বললাম না। আমার সামনে বসে থাকা মানুষটা যেন নিজের জীবনের চালক নয়, শুধু একজন যাত্রী। কথা শেষ করে বাড়ি ফিরলাম। রাতে বাবাকে সব খুলে বললাম। বাবা অনেকক্ষণ চুপ করে রইলেন। তারপর বললেন, মা বাবাকে সম্মান করা খুব ভালো, কিন্তু নিজের সংসারের হাল যদি অন্যের হাতে থাকে তাহলে সেই সংসারে সুখ টেকে না। আমি মাথা নিচু করে রইলাম। পরদিন সকালে রায়হানের একটি মেসেজ এলো। মা চাইছেন আগামী শুক্রবার আংটি পরানোর অনুষ্ঠান করি। আমি তোমার উত্তরের অপেক্ষায় আছি। আমি অনেকক্ষণ ফোনের স্ক্রিনের দিকে তাকিয়ে রইলাম। তারপর লিখলাম, রায়হান, তোমাকে মানুষ হিসেবে আমার সম্মান লাগছে, কিন্তু আমি এমন একজন সঙ্গী চাই যে নিজের সিদ্ধান্ত নিজে নিতে পারে। তাই এই সম্পর্কটা এগোনো আমার পক্ষে সম্ভব নয়। ভালো থেকো। মেসেজ পাঠিয়ে ফোনটা নামিয়ে রাখলাম। 5 মিনিট, 10 মিনিট কোনো উত্তর এলো না। কিন্তু আমি বুঝতে পারছিলাম না, আমি কি সত্যিই সঠিক সিদ্ধান্ত নিলাম? 4 বছর কেটে গেছে। জীবন কারো জন্য থেমে থাকে না, আমারও থেমে থাকেনি। এরই মধ্যে আমার বিয়ে হয়েছে। আমার স্বামীর নাম আরিয়ান। মানুষটা খুব সাধারণ, কিন্তু অসম্ভব সম্মান করতে জানে। বিয়ের পর প্রথম দিনই সে বলেছিল, তোমার স্বপ্নগুলো বিয়ের পর শেষ হবে না, বরং আমরা দুজনে মিলে সেগুলো পূরণ করব। এই একটি বাক্যই আমাকে বুঝিয়ে দিয়েছিল আমি ভুল মানুষকে না বলিনি। এখন আমাদের 3 বছরের একটি মেয়ে, আদ্রিতা। অফিস থেকে ফিরে ওকে কোলে নেওয়া, রাতে গল্প শোনানো, ছুটির দিনে তিনজনে কোথাও ঘুরতে যাওয়া, এই ছোট ছোট মুহূর্তগুলোতেই আমার পৃথিবী। এক শনিবার বিকেলে আদ্রিতাকে নিয়ে পার্কে গিয়েছিলাম। ও দোলনায় খেলছিল। আমি একটু দূরে বেঞ্চে বসেছিলাম। হঠাৎ কেউ আমার নাম ধরে ডাকলো, ঈশিতা। আমি মুখ তুলে তাকিয়ে কিছুক্ষণ চিনতেই পারলাম না। চোখের নিচে কালি, মুখে অগোছালো দাড়ি, চুল এলোমেলো। তারপর চিনতে পারলাম, রায়হান। আমি ভদ্রতার হাসি দিয়ে বললাম, কেমন আছো? সে হাসলো, কিন্তু সেই হাসিতে কোনো প্রাণ ছিল না। ভালো নেই। কথাটা শুনে আমি আর কিছু বললাম না। সে বেঞ্চের অন্য পাশে বসে পড়ল। কিছুক্ষণ নীরবতার পর বলল, ও তোমার মেয়ে? আমি মাথা নাড়লাম, হ্যাঁ। দূরে আদ্রিতা হেসে দৌড়াচ্ছে। রায়হান অনেকক্ষণ তাকিয়ে রইল। তার চোখে এমন এক শূন্যতা ছিল যা ভাষায় বোঝানো কঠিন। হঠাৎ সে বলল, তুমি সেদিন ঠিক ছিলে। আমি চুপ করে রইলাম। সে নিজেই বলতে শুরু করলো, আমাদের সম্পর্ক ভেঙে যাওয়ার 8 মাস পর আমার বিয়ে হয়। মেয়েটির নাম ছিল নোভা। বিয়ের আগে তাকে বলা হয়েছিল চাকরি করবে, কোনো সমস্যা নেই। কিন্তু বিয়ের পর শুরু হলো নতুন নিয়ম। সকালে অফিস যাওয়ার আগে রান্না, অফিস থেকে ফিরে পুরো সংসারের কাজ, মাসের বেতন মায়ের হাতে তুলে দেওয়া।
বন্ধুদের সঙ্গে কোথাও যাওয়ার আগে অনুমতি নেওয়া, কোথায় যাবে, কি পড়বে, সবকিছুর সিদ্ধান্ত অন্য কেউ নিত। নোভা প্রথমে সব সহ্য করেছিল, কারণ সে সংসার ভাঙতে চায়নি। কিন্তু ধীরে ধীরে সে বুঝে গেল এই বাড়িতে একজন বউ দরকার, একজন মানুষ নয়। একদিন নোভা রায়হানকে বলেছিল, আমি তোমাকে ছেড়ে যেতে চাই না, আমি শুধু চাই তুমি একবার আমার পাশে দাঁড়াও। রায়হান পারেনি। সে আবারও বলেছিল যে মাকে কষ্ট দিতে পারবো না। সেদিন নোভা আর কোনো কথা বলেনি। 2 সপ্তাহ পর নিজের বাবার বাড়ি চলে যায়। তারপর সে আর ফিরে আসেনি। আমি ধীরে জিজ্ঞেস করলাম, ডিভোর্স? রায়হান মাথা নিচু করে বলল, হ্যাঁ। কথাটা বলার সময় তার গলাটা কেঁপে উঠল। আমি কোনো মন্তব্য করলাম না, কারণ কিছু গল্পে বিচার করার চেয়ে নীরব থাকাই বেশি মানবিক। ঠিক তখনই আমার মেয়ে দৌড়ে এসে বলল, মা, বাড়ি যাব? আমি তাকে কোলে তুলে নিলাম। রায়হান অনেকক্ষণ আদ্রিতার দিকে তাকিয়ে রইল। তারপর খুব আস্তে বলল, তোমার মেয়েটা খুব ভাগ্যবান। আমি অবাক হয়ে বললাম, কেন? সে মৃদু হেসে উত্তর দিল, কারণ ও এমন একটা পরিবারে বড় হচ্ছে যেখানে ওর মায়ের নিজের পরিচয় আছে। ওই মুহূর্তে দূর থেকে আমি দেখলাম আরিয়ান আমাদের দিকে হাঁটছে, হাতে আইসক্রিম, মুখে চেনা সেই হাসি। সে এসে প্রথমে আদ্রিতার মাথায় হাত বুলিয়ে দিল, তারপর আমার দিকে তাকিয়ে বলল, চলো, তোমাদের জন্য আইসক্রিম গলে যাচ্ছে। আমি হেসে মাথা নাড়লাম। রায়হান উঠে দাঁড়ালো, আমার স্বামীর দিকে তাকিয়ে ভদ্রভাবে সালাম দিল। আরিয়ানও হাসি মুখে উত্তর দিল। বিদায় নেওয়ার আগে রায়হান শুধু একটাই কথা বলল, সঠিক মানুষকে বেছে নেওয়ার সাহস সবার থাকে না, তোমার ছিল। সেই সাহসটাই আজ তোমার সবচেয়ে বড় সুখ। আমি কিছু বললাম না, শুধু মেয়ের ছোট্ট হাতটা আরো শক্ত করে ধরে হাঁটতে শুরু করলাম। পেছনে আর একবারও তাকাইনি। যদি গল্পটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন, কমেন্টে জানাবেন আপনাদের মতামত। আর এমনই নতুন নতুন মৌলিক গল্প শুনতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন। আবার দেখা হবে নতুন একটি গল্প নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।